আজকে আমাদের আলোচ্য বিষয় কাস্ট ভূমিরূপ। ক্লাস 12-এর প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের একটি পার্ট এটা। তো আমাদের পাঠ্য বিষয়ে যেটুকু সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে এই কাস্ট অঞ্চল ও তৎসমূহ ভূমিরূপ। অর্থাৎ এই কাস্ট অঞ্চলে কেমন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় বা দেখা যায়। তো তার আগে আমাদের জানতে হবে কাস্ট অঞ্চল সম্পর্কে একটু জানা উচিত। তো সেটা কি? এই কাস্ট শব্দটি একটি জার্মান শব্দ, ক্রাস কথা থেকে এসেছে, যার অর্থ হলো উদ্ভিদহীন প্রস্তরভূমি বা উন্মুক্ত প্রস্তরভূমি। এই কাস্ট অঞ্চল মানে কি? অর্থাৎ এটা হচ্ছে চুনযুক্ত অঞ্চল, অর্থাৎ চুনাপাথরযুক্ত অঞ্চলকেই কাস্ট অঞ্চল বলা হয়। এই অঞ্চলে কি কি প্রক্রিয়ায় কার্যকলাপ ঘটে থাকে? প্রধানত এখানে দ্রবণের ফলে এই সমস্ত ভূমিরূপগুলো ঘটে থাকে। অর্থাৎ চুনের সঙ্গে জলের বিক্রিয়ায় যে বিভিন্ন ধরনের ভূমিরূপের আকৃতি দেখা যায় সেগুলোই হচ্ছে এই কাস্ট অঞ্চলের বিভিন্ন ধরনের ভূমিরূপ। তো এবার এই পরিচ্ছেদের বা এই অংশ থেকে আমাদের ক্লাস 12-এ একটা প্রশ্ন আসে, বা অবশ্যই আসতে পারে, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। সেটা সম্পর্কে আমাদের আজকের আলোচনা। প্রশ্নটা এইভাবে আসতে পারে, চুনাপাথর অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো, অথবা কাস্ট অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও, অথবা এভাবেও আসতে পারে এর এই একটা অংশ, সেটা হচ্ছে চুনাপাথরের গুহায় সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো। সেটা আমার লেখা হয়নি, কিন্তু তোমরা শুনে নাও। তাহলে এটা সম্পর্কে আজকে চলো আলোচনা করা যাক যে কী কী ধরনের ভূমিরূপ এই অঞ্চলে গড়ে উঠতে পারে বা দেখা যায়। প্রথমেই এই যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় চুনাপাথরযুক্ত অঞ্চলে, সেগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে যৌবন অবস্থায় গঠিত ভূমিরূপ, তারপর প্রারম্ভিক পরিণত অবস্থায় গঠিত ভূমিরূপ, এরপর রয়েছে বার্ধক্য অবস্থায় বা একদম শেষ পর্যায়ে কোন ধরনের ভূমিরূপগুলো গড়ে ওঠে। তাহলে প্রথমেই আমাদের আলোচনা করা হচ্ছে যে যৌবন অবস্থায় কী কী ভূমিরূপ গড়ে ওঠে বা দেখা যায়। এক নাম্বার, প্রথমেই ভূমিরূপ দেখা যায় টেরারোসা। এই টেরারোসা শব্দটা সম্পর্কে আমরা আগেই অনেক কিছুটা ধারণা আছে আমাদের। তো টেরা শব্দের অর্থ কি? মৃত্তিকা, আর রোসা শব্দের অর্থ লাল। অর্থাৎ এই চুনাপাথর অঞ্চলে যে মৃত্তিকার যে জলের সঙ্গে যে চুনের যে বিক্রিয়া ঘটে, তার ফলে কি হয়, সূক্ষ্ম লৌহ যৌগগুলো ধীরে ধীরে যে চুনাপাথরের যে সমস্ত ফাটল বা দারণ আছে তার ভিতর দিয়ে বেরিয়ে গিয়ে সঞ্চিত হতে থাকে এবং কালক্রমে সেগুলো টেরারোসায় পরিণত হয়। অর্থাৎ কি হয়, চুনের সঙ্গে জলের দ্রবণের ফলে কি হয়, কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের দ্রবণের ফলে কি হয়, চুনাপাথর সূক্ষ্ম চুনাপাথরগুলো বেরিয়ে যায়, কিন্তু ওই যে অদ্রাব্য সূক্ষ্ম লৌহযৌগগুলো যেগুলো মিশ্রিত ছিল ওই মৃত্তিকায়, সেইগুলো ওখানে পড়ে থাকে এবং আস্তে আস্তে সেটা টেরারোসায় পরিণত হয়। বিষয়টা বোঝা গেল? এবার ছবিটা দেখো, ছবিটা ঠিক এইভাবে টেরারোসাগুলো গড়ে ওঠে বা দেখা যায়। এরপরে কি কি তৈরি হয় দেখো, ল্যাপিস বা কারেন বা গ্রাইক্স বা ক্লেন্টস। ল্যাপিস বা কারেন বা গ্রাইক্স তিনটে একই সমার্থক। এটা কি জিনিস দেখো, তার প্রথমে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা পয়েন্টগুলো পার্টে পার্টে আছে,
মানে প্রথমটা বুঝলে দ্বিতীয়টা বুঝতে সুবিধা হবে, তারপরে তৃতীয়টা একটার সঙ্গে একটা দেখো সম্পর্কিত। আমি সেইভাবেই পয়েন্টগুলোকে সাজিয়েছি। প্রথমে কি, ওই যে একই আমাদের এই চুনাপাথরযুক্ত অঞ্চলের যে ভূমিরূপগুলো গড়ে উঠছে তার মূলে একটাই কারণ, সেটা কি কার্বনিক অ্যাসিডের বিক্রিয়া। অর্থাৎ এটা কি বলছে, কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল যখন চুনাপাথরের উপর দিয়ে, ফাটলের উপর দিয়ে, চুনাপাথরের বিভিন্ন ফাটলের মধ্যে দিয়ে বিক্রিয়া করছে বা ঢুকে প্রবেশ করছে, তখন কি হয়, ওই শিলাখণ্ডগুলো অর্থাৎ চুনাপাথরগুলো কি একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর বিভিন্ন অবস্থায় স্তম্ভরূপে বা বিভিন্ন আকৃতিরূপে ওগুলো দাঁড়িয়ে থাকে। তখনই সেইগুলোকে কী বলা হয়, ফ্রান্সে ল্যাপিস বলা হয়, জার্মানিতে ওটাকে আবার কারেন্ট বলা হয়, এবং ইংল্যান্ডে সেটাকে আবার গ্রাইক্স বলা হয়। অর্থাৎ দেখো ছবিটা, দেখো ছবিটা দেখলে বুঝতে পারছো একটাই জিনিস, সেটা হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। তাহলে এখানটায় কী হচ্ছে, কার্বনিক মিশ্রিত জল চুনাপাথরের বিভিন্ন ফাটলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং গিয়ে সেখানে বিক্রিয়া করে আস্তে আস্তে ওই পাথরগুলোকে দূরে সরিয়ে দিচ্ছে, একটা অপর থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। তার ফলে যে ভূমিরূপ গড়ে উঠছে সেগুলোকেই ল্যাপিস কারেন গ্রাইক্স বলা হয়। আবার এই ফাটলগুলির উঁচু খাড়া অংশ, অর্থাৎ একদম মাথার দিকটাকে, যেটা খাড়া অংশ মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকে, সেটাকেই বলা হচ্ছে ক্লেন্টস। বোঝা গেল? এরপর আসছে দেখো সিঙ্ক হোল বা সোয়ালো হোল। এই সিঙ্ক হোল এটা কি জিনিস, এর পরের ধাপ দেখো, আগে দেখলাম কি ল্যাপিস বা কারেন্ট, এবার এর পরের ধাপ হচ্ছে সিঙ্ক হোল। কী হয়, এই চুনাপাথরযুক্ত অঞ্চলে ওই দ্রবণ কার্যের ফলে, অর্থাৎ ওই যে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের কার্যের ফলে কি হয়, ওই চুনাপাথরযুক্ত অঞ্চলে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, ছোট ছোট গর্ত, সেটাকেই বলা হয় সিঙ্ক হোল। এই সিঙ্ক হোলগুলো আবার যখন একটু আয়তনে, যখন একটু বড় হয় আয়তনে, তখনই সেটাকে বলা হয় সোয়াল হোল। সিঙ্ক হোল, সোয়াল হোল একই বিষয়। ছবিটা দেখতে পাচ্ছ তোমরা এখানে। এছাড়াও আমি সিঙ্ক হোলের আরও কয়েকটা ছবি আমি দেখাচ্ছি তোমাদের। সিঙ্ক হোলের আরও কয়েকটা ছবি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, এই ছবিটা দেখলে, বাস্তব ছবিটা দেখলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো সিঙ্ক হোলটা ঠিক এই রকম দেখতে হয় বাস্তবে। বোঝা গেল? তার আগে একটা ছবি আরেকটা দেখিয়ে দিই আমি তোমাদের। দেখো টেরারোসাটা কেমন ছিল এবং কারেন্টটা কেমন দেখতে হয়, সেই ছবিটাও তোমরা দেখে নাও, এখানে দেখে নিতে পারো। ক্লিয়ার? এরপর গ্রাইক্স, ক্লেন্টস এর ছবিটাও তোমরা আলাদাভাবে দেখে নিতে পারো এখানে। ক্লিয়ার? এরপর দেখো 4 নম্বর পয়েন্ট, এখানে আর কি কি সৃষ্টি হয়, পুনর। এই পুনরটা কি হয়, ওই সোয়ালো হোল, দেখো প্রথমে ব্যাপারটা একটা জিনিস লক্ষ্য করো, আমি আগে বললাম যে একটার সঙ্গে একটা সম্পর্কিত। প্রথমে আসলো আমাদের টেরারোসা, তারপর ল্যাপিস কারেন্ট, তারপরে ওটার থেকে আবার সৃষ্টি হচ্ছে কি সিঙ্ক হোল বা সোয়ালো হোল। এর পরের ধাপ, এই সিঙ্ক হোলের পরের ধাপ আসছে এবার পুনর। কি হয়, কোনো ফানেল, মানে ওই চুনাপাথরযুক্ত অঞ্চলে যখন কোনো সুড়ঙ্গ বা ফানেল যখন সোয়ালো হোলের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ এই সিঙ্ক হোলের সঙ্গে যুক্ত হয়ে যায়, দেখা গেল একটা জায়গায় সিঙ্ক হোল রয়েছে, এবার তার নিচ দিয়ে একটা সুড়ঙ্গের সঙ্গে ওই সিঙ্ক হোলটা যুক্ত হয়ে যাচ্ছে, তখনই সেটাকে বলা হচ্ছে পুনর। এই পুনর কি হয়, আস্তে আস্তে নিচের দিকে গভীর হয়, একটা বড় গর্তের সৃষ্টি করে। ঠিক আছে, এটাই হলো পুনর। পুনরের আর একটা ছবি আমি দেখাচ্ছি।
আচ্ছা ঠিক আছে। এরপর দেখো এই 15-এর পর আসছে আমাদের কি আসছে, ডোলাইন বা ডোলিনা। অনেকগুলি, এটা আবার কী ব্যাপার দেখো, অনেকগুলি সিঙ্কহোল বা সোয়ালো হোল যখন একত্রে মিলে যায়, ছোট ছোট সিঙ্কহোল ছিল পাশাপাশি, সেইগুলো কালক্রমে যখন ওই দ্রবণ কার্যের ফলে আস্তে আস্তে সব প্রতিটা মানে ক্ষয়প্রাপ্ত হতে হতে যখন অনেকগুলি সিঙ্কহোল বা সোয়াল হোল একসঙ্গে মিশে যায়, তখনই সেটাকে বলা হয় ডোলিন বা ডোলাইন। এগুলো কি হয়, ব্যাসগুলো কি হয় 50 থেকে 100 মিটার পর্যন্ত ব্যাস হয় এবং গভীরতা হয় 2 থেকে 10 মিটার পর্যন্ত। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি আসলো, সিঙ্ক হোলের পরে 15 পরে আসছে ডোলিন। দেখো একটার সঙ্গে একটা সম্পর্কিত, তোমরা ব্যাপারটা বুঝতে পারছো? দেখো ডোলিনের অনেক সময় ডোলিনটা বা ডোলাইনটা এরকম দেখতে হয়, বা এরকম একটা বাস্তব চিত্র তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এরপর আসছে এই প্রসঙ্গে আরেকটা ভূমিরূপ সৃষ্টি হয় এখানেই, সেটা হচ্ছে কি ককপিট বলা হয়, ককপিট। এই ডোলিনগুলি যখন আবার এর উপরে যখন বৃষ্টিপাত হয়, তখন কি হয়, এইগুলো অনেক সময় দেখতে তারকাকৃতি হয়ে যায়, অর্থাৎ তারার মতো দেখতে হয়ে যায়। তাদের মধ্যবর্তী অংশে অর্ধগোলাকার উচ্চভূমি সৃষ্টি হয়। ঠিক এই তারকাকৃতির আকার নেয় যখনই, তখন এর মাঝখানটা অর্ধগোলাকার উচ্চভূমি সৃষ্টি হয়, সেটাকেই তখন বলা হচ্ছে যে ককপিট। এরপর আমাদের দ্বিতীয় ভাগ, অর্থাৎ প্রারম্ভিক পরিণত অবস্থায় সৃষ্ট ভূমিরূপ। এই পর্যায়ে কোন ধরনের ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে? এই পর্যায়ে যে ভূমিরূপ সৃষ্টি হচ্ছে সেটা 1 নম্বর কি সলিউশন প্যান। এইটা স্টার মার্ক করে রাখবে, সলিউশন প্যান। এটা 1 নম্বরে শর্ট কোশ্চেনে আসতে পারে। এবার সলিউশন প্যানটা আবার কী জিনিস, ডোলাইনের সামান্য পরিবর্তিত রূপকে সলিউশন বলে, এবং দ্রবণ গর্তগুলি আকারে গভীরতা বড় হলে তাদের সলিউশন প্যান বলা হয়। তাহলে কি বলছে যে ডোলাইনের সামান্য পরিবর্তিত রূপকে বলা হচ্ছে সলিউশন, আর এই দ্রবণের গর্তগুলি, যে গর্তগুলো হচ্ছে গভীরতায় আরও যদি বড় হয়ে যায়, অর্থাৎ ডোলিনগুলি যদি গভীরতায় আরও বড় হয়, তখন তাকে বলা হচ্ছে সলিউশন প্যান। এখানে আরেকটা ভূমিরূপ সৃষ্টি হয়, সেটা হচ্ছে সিঙ্ক হোল পন্ড। এবার দেখো এই ডোলিনগুলোর তলদেশে কাদা সঞ্চিত হয়, যখন কাদা সঞ্চিত হয়ে তলদেশের ছিদ্রমুখ বন্ধ হয়ে যায়, তখন তাতে জল জমে এই প্রকার হ্রদের সৃষ্টি হয়। অর্থাৎ ডোলিনগুলি নিচে কাদা সঞ্চিত হতে হতে আস্তে আস্তে ওর ছিদ্রমুখটা বন্ধ হয়ে যায়, কিন্তু জল ভিতরে প্রবেশ করেছিল, সেখানে জল জমে একটা হ্রদের সৃষ্টি হয়, তখন সেটাকে বলা হচ্ছে সিঙ্ক হোল পন্ড বা কাস্ট হ্রদ। এই ধরনের হ্রদ কোথায় দেখা যায়? মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কাস্ট অঞ্চলে এই ধরনের পন্ড দেখা যায়। ঠিক আছে, এর পরের একটা ভূমিরূপ, সেটা হচ্ছে কি উভালা বা পোলজে। এটা কি জিনিস? এটাও দেখো একটা অপরের সঙ্গে সম্পর্কিত, ধাপে ধাপে প্রত্যেকটার সঙ্গে সম্পর্কিত। এটাই কি বলছে, ওই কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল যখন চুনাপাথরে ক্ষয়প্রাপ্ত হয়ে ডোলেনগুলির আয়তন ও গভীরতা উভয়ই বৃদ্ধি পায়, এরপর এই একাধিক আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে হতে ডোলেনগুলো ক্ষয়প্রাপ্ত হতে হতে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায়। অর্থাৎ দেখো ডোলেনগুলির আয়তন কেমন ছিল বলা হয়েছিল, আর ডোলেনগুলির আয়তন ছিল প্রায় 50 থেকে 100 মিটার। এইবার এই ডোলেনগুলো ক্ষয়প্রাপ্ত হতে হতে যখন অনেকগুলি ডোলেন একসঙ্গে মিশে যায় ক্ষয়প্রাপ্ত হতে হতে, তাহলে তার আয়তনটা অনেকটাই বেড়ে যাচ্ছে, আবার গভীরতাও বাড়ছে, তখনই তাকে বলা হচ্ছে যে উভালা। দেখো ছবিটায় দেখলে বুঝতে পারছো যে উভালা কেমন ধরনের আকার নেয়। এর আয়তন কত হয়? প্রায় 1 থেকে 10 হেক্টর পর্যন্ত হয়ে যায়। এবার পোলজে কি হয়? উভালার চেয়ে আয়তনে বৃহৎ চুনাপাথরের গহ্বরকে। এবার পোলজে আবার কি জিনিস? এটা আবার উভালার থেকেও বড় জিনিস, ওভালার থেকেও আয়তনে বড় হয়, তখনই সেটাকে বলা হচ্ছে যে পোলজে।
এরপর আসছে আমাদের অন্ধ ও শুষ্ক উপত্যকা। এটাও পরীক্ষায় অনেক সময় আসে শর্ট কোশ্চেনের জন্য। কি বলছে, চুনাপাথরের উপর দিয়ে যখন নদী প্রবাহিত হয় সেই নদীগুলো হঠাৎ করে এসে কোনো শৃঙ্খলে প্রবেশ করে, অর্থাৎ নদীটা ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠের উপরে আর দেখা যায় না, সেটা তখন শৃঙ্খলের ভিতর দিয়েই প্রবাহিত হতে থাকে। তখন কি হয়, নদীটার নিম্ন প্রবাহের উপত্যকা জলের অভাবে শুকিয়ে যায়। তখন সেটাকে বলা হয় শুষ্ক উপত্যকা। আবার নদী উপত্যকার যে অংশ এই শৃঙ্খলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় বা প্রসারিত হয়, তখন সেটাকে বলা হয় অন্ধ উপত্যকা। অর্থাৎ ব্যাপারটা বুঝতে পারলে, দেখো ছবিটায় যে উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল একটা নদী একদম ওই মাথায়, হঠাৎ করে একটা সামনে শৃঙ্খল পেয়ে শৃঙ্খলের মধ্যে দিয়ে নদীটা প্রবেশ করলো, তারপর সুড়ঙ্গের মধ্যে দিয়ে অর্থাৎ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীটা। ওই যে যেখানে শেষ হয়ে গেল নদীটা একদম, ওখানটাকে বলা হচ্ছে আমাদের অন্ধ উপত্যকা, অর্থাৎ ওখানে নদী প্রবাহ শেষ হয়ে যাচ্ছে। এবং ওটাকে বলা হচ্ছে যে আমাদের শুষ্ক উপত্যকা, যেখানে শেষ হয়ে গেল। আর যেখান দিয়ে প্রবেশ করলো নিচ দিয়ে ভিতর দিয়ে, সেটাকে বলা হচ্ছে অন্ধ উপত্যকা। এরপর এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আলাদাভাবে পরীক্ষায় আসতে পারে। এই পার্টটা, এই অংশটা খুবই ইম্পর্টেন্ট, এটা আলাদাভাবে পরীক্ষায় আসতে পারে। সেটা কি, চুনাপাথরের গুহায় সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ এই চুনাপাথরযুক্ত অঞ্চলে দ্রবণ ক্রিয়ার ফলে অনেক সময় কি হয়, বৃহৎ আকারের গুহার সৃষ্টি হয়, চুনাপাথরের গুহার সৃষ্টি হয় এই দ্রবণ ক্রিয়ার ফলে। তো এই গুহার ভিতরেও আবার অনেক ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়, অনেক ধরনের ভূমিরূপ দেখা যায়। তাদের মধ্যে কি কি চারটি ইম্পর্টেন্ট: স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, স্তম্ভ, হেলিকটাইট। স্ট্যালাকটাইট কি হয়, ওই যে চুনাপাথরের গুহার ছাদে যে দ্রবণ কার্য চলে, অনবরত যে দ্রবণ কার্য চলে, অর্থাৎ বৃষ্টির জল, কার্বনিক অ্যাসিড মিশ্রিত বৃষ্টির জল চুনাপাথরের গুহার ছাদে বিক্রিয়া করার ফলে ওই যে চুনগুলো চুইয়ে চুইয়ে উপর থেকে নিচের দিকে ঝুলতে থাকে। মেঝেতে পড়ার আগেই ওই ফোঁটাগুলো, ওই চুনের ওই ফোঁটাগুলো মেঝেতে পড়ার আগেই উপরে শুকিয়ে যায় এবং দণ্ড আকারে উপরে ঝুলতে থাকে, এটাকে বলা হয় স্ট্যালাকটাইট। আবার কিছু ফোঁটা যখন নিচে পড়ে যায়, অর্থাৎ মেঝেতে পড়ে যায় কিছু ফোঁটা, তখন সেটা আস্তে আস্তে উপরের দিকে দণ্ডায়মান হতে থাকে, সঞ্চিত হতে হতে উপরের দিকে স্তম্ভরূপে দাঁড়াতে থাকে, দণ্ডায়মান হয় নিচ থেকে উপরের দিকে, তখন সেটাকে বলা হয় স্ট্যালাগমাইট। আবার কখনো কখনো উপর থেকে ঝুলতে ঝুলতে এবং নিচ থেকে বাড়তে বাড়তে দুটো একে অপরের সঙ্গে মিশে যায়, অর্থাৎ স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট মিশে গেলে তখন সেটাকে বলা হয় স্তম্ভ। আবার অনেক সময় দেখা যায় চুনাপাথরের এই যে সঞ্চয়গুলো উপর থেকে লম্বভাবে বা নিচ থেকে উল্লম্বভাবে যদি সঞ্চয় না ঘটে, অনেক সময় তির্যকভাবে হয়, অর্থাৎ গুহার দেওয়াল বেয়ে তির্যকভাবে বাঁকাভাবে সঞ্চয় দেখা যায়, তখন সেটাকে বলা হয় হেলিকটাইট। তাহলে বোঝা গেল চুনাপাথরের গুহায় সৃষ্ট ভূমিরূপগুলো। এই প্রসঙ্গে আমি চুনাপাথরের কয়েকটা ছবি দেখাচ্ছি চুনাপাথরের গুহার, সেটা দেখালে আরও তোমাদের সামনে বিষয়টা ক্লিয়ার হবে। এই দেখো, এটা হচ্ছে চুনাপাথরের গুহায় অনেক সময় এই রকমের ভূমিরূপ দেখা যায়। দেখো উপর থেকে কিছুটা ঝুলছে, আবার নিচ থেকে দণ্ডায়মান হচ্ছে। উপর থেকে যেটা ঝুলছে সেটাকে স্ট্যালাকটাইট বলছি, নিচ থেকে যেটা উঠছে সেটা স্ট্যালাগমাইট। আবার দেখো স্তম্ভরূপে দুটো একদম উপর থেকে নিচ পর্যন্ত যেটা ওটা হচ্ছে স্তম্ভ। আবার অনেক তির্যকভাবে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের হেলিকটাইট। দেখো এটাতে দেখলে আরও ভালো বুঝতে পারবে চুনাপাথরের গুহা সম্পর্কে। দেখো এই ধরনের ভূমিরূপগুলো দেখা যায় আমাদের চুনাপাথরের গুহায়। তাহলে এই হলো আমাদের ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আজকে আমাদের আলোচনা করা হলো। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, পরীক্ষায় আসার মতো বা আসতে পারে এবার। তো তোমরা এটা ভালো করে অধ্যায় পড়ে নাও, এই প্রশ্নটা ভালো করে পড়ে নাও এবং প্রত্যেকটা ছবি ধরে ধরে এই পয়েন্টগুলো ভালো করে পড়ে নাও, বুঝে নাও।
আর একবারে না বুঝতে পারলে আরেকবার দেখো, বারবার দেখো, ভিডিওটা দেখলে তোমাদের সামনে ক্লিয়ার হবে। সব থেকে মাথায় রাখবে দুটো জিনিস, এক হচ্ছে চুনাপাথর যুক্ত অঞ্চল, দ্বিতীয় সেখানে হচ্ছে কার্বনিক অ্যাসিড মিশ্রিত বৃষ্টির জল অথবা চুনাপাথরের অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদী। এই তিনটি জিনিসের বিক্রিয়ার ফলেই এই সমস্ত ভূমিরূপগুলো দেখা যায়। এবং দেখো প্রত্যেকটা ভূমিরূপ আমি যেভাবে সাজিয়ে দিয়েছি একটার সঙ্গে একটা সম্পর্কিত, প্রথমে একটা, তারপরে তার সঙ্গে সম্পর্কিত পরেরটা, তার সঙ্গে সম্পর্কিত পরেরটা, এইভাবে ধাপে ধাপে পয়েন্টগুলো আমি লিখেছি এবং তোমাদের বোঝার সুবিধার্থে। বোঝা গেল? ঠিক আছে, আজকে এই পর্যন্তই এই প্রশ্নটা।